চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছর ঘুরে গেল, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ তো মাঝে একটু করে বিশ্রাম নিয়ে আবার শুরু হয়। শুধু তো যুদ্ধ নয়, সঙ্গে ওকে হুমকি দিচ্ছে তো ওকে। মনে হয় এই বুঝি যুদ্ধ শুরু হয়। এই অবস্থায় পাশাপাশি দুই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশও কি নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বে? কেননা বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যেভাবে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী হুমকি দিয়ে চলেছে আর যুদ্ধের জিগির তোলা হচ্ছে, তাতে মনে হয় এই বুঝি দুই দেশ যুদ্ধের বিষ জালে জড়িয়ে পড়ল। কিন্তু সত্যিই কি দুই দেশের মধ্যে যুদ্ধ হবে? আর যুদ্ধের পরিণতিই বা কী হবে? আর এই যুদ্ধ কি শুধুই ভারত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশের সাহায্যে পাকিস্তান এগিয়ে আসবে আর পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে চীনও জড়িয়ে পড়বে, আর চীনকে টাইট দিতে আমেরিকাও জড়িয়ে পড়বে, আর তারপর আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? আসুন এক এক করে সব প্রশ্নের উত্তর জেনে নিই। এখন তো আর মাঠে নেমে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ হয় না, হয় ঘরে বসে বোতাম টিপে। আর এই পরিস্থিতিতে ছোট দেশও বড় কোনো দেশকে যথেষ্ট বেগ দিতে পারে। সাম্প্রতিক উদাহরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশের সাহায্যে ইউক্রেন এখনও বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক শক্তিকে ঠেকিয়ে রাখতে পেরেছে, যদিও ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অবস্থায় সবার আগে জেনে নেই সামরিক শক্তির বিচারে ভারত ও বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে ঠিক কোথায়। ভারত সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে চতুর্থ স্থানে, আমেরিকা, রাশিয়া এবং চীনের ঠিক পরেই। আর সেখানে বাংলাদেশের অবস্থান 35তম। আর ভারতের মোট সৈন্য সংখ্যা, অ্যাক্টিভ এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে 30 লক্ষের ওপর, এবং এই সংখ্যাটা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। সেখানে বাংলাদেশের মোট 2,35,000-এর কাছাকাছি। কার কাছে কী ধরনের কত অস্ত্র আছে তাও জানাবো, তবে তার আগে এই যুদ্ধের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনার আগে যদি একটু পিছিয়ে যাই, তবে বুঝতে আরও সুবিধা হবে। ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করে। পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করে একদিন আগে, এবং সেই সময় আজকের বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তান আগে স্বাধীনতা ঘোষণা করে, কেননা তাদের সবসময় ভারতের আগে থাকতে হবে। সত্যিই তো, এখন ভারতের থেকে পাকিস্তান অনেক এগিয়ে গেছে। পুরো বিশ্বে যেখানেই সন্ত্রাসী হামলা হোক না কেন, সবার আঙুল ওঠে ওই এগিয়ে থাকা পাকিস্তানের দিকেই। পাকিস্তানিদের কাছে দীর্ঘদিন অত্যাচারিত হতে হতে ভাষার ভিত্তিতে দেশভাগের লড়াই শুরু হয়, এবং ভারতও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে পাকিস্তানের পক্ষে এগিয়ে আসে তাদের পুরনো বন্ধু চীন এবং আমেরিকা। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভারতের হয়ে মাঝখানে দেওয়ালের মতন দাঁড়িয়ে পড়ায় চীন এবং আমেরিকা দুই দেশই পিছু হটতে বাধ্য হয়। ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যৌথ লড়াইয়ে 13 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। আর তারপরই সামনে আসে সেই বিখ্যাত ছবি, যে ছবি আপনি এখন দেখতে পাচ্ছেন। পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করছেন, এবং তা গ্রহণ করছেন ভারতের তরফে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। জন্ম হয় নতুন দেশ বাংলাদেশের। ভারতীয় সেনা এখনও অবধি এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে। এই একটা যুদ্ধ ছাড়া ভারত 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি কোনো দেশকে আগে আক্রমণ করেনি। ভারত যতগুলো যুদ্ধ করেছে সবই আত্মরক্ষার্থে। পাকিস্তান থেকে প্রায়শই রক্তাক্ত করা হলেও ভারত কিন্তু আক্রমণ করেনি, কিন্তু হানাদারেরা ঢুকে পড়লে উপযুক্ত জবাব দিয়েছে। বাংলাদেশে কিছুদিন আগে জুলাই আগস্ট মাসে এক অভ্যুত্থান হয়। তার জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসতে বাধ্য হন। কিন্তু বাংলাদেশে এরকম অভ্যুত্থান নতুন নয়। 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ বহু অভ্যুত্থানের সাক্ষী থেকেছে। সেনা অভ্যুত্থান হয়েছে বেশ কয়েকবার, সেনা শাসনেও কেটেছে দীর্ঘদিন, বিএনপিও শাসন করেছে। কিন্তু বেশ কিছু জায়গায় বলা হচ্ছে এতদিনে বাংলাদেশ ভারতের প্রভাব মুক্ত হয়েছে। তাহলে বিডিআর বিদ্রোহ, সেনা অভ্যুত্থান, সেনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান, এগুলো কি ছিল? আর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা বিষয়ে খুব মিল আছে, আর তা হলো আজকে যিনি দেশের প্রধান, কালকে তিনি হয় দেশান্তরী নয়তো জেলে। 1947-এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি ভারতে এই জাতীয় কিছুই ঘটেনি।
এই কথাগুলো বলতে হলো দুটো দেশের মধ্যে মূল ফারাকগুলো বোঝাবার জন্য। এবার আসি দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কি হবে। বাংলাদেশ এবং ভারত উভয় দেশই নিজেদের উন্নতিতে ব্যস্ত এবং কোনো দেশই এখনও অবধি সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করেনি। পাশাপাশি থাকলে যতটুকু টুকটাক অশান্তি হওয়ার ততটুকুই হয়েছে। আর ভারতের অ্যাক্টিভ এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে 30 লক্ষ সৈন্য, যা আগেই বলেছি বিশ্বে বৃহত্তম, তা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের জন্য নয়, বরং নিজেদের রক্ষা করার জন্য। ভারত এবং বাংলাদেশ কেউই এখনও অবধি কোনো দেশকে আগে আক্রমণ করেনি, কাজেই এই ক্ষেত্রে যুদ্ধ না হওয়ারই কথা। এরপরও যদি যুদ্ধ হয়, উন্নত অস্ত্রে ভারতের কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হতেই পারে, কিন্তু বাংলাদেশের থেকে দেশ কথাটাই হয়তো থাকবে না। শেষে একটা কথা যুদ্ধের পক্ষের লোকেদের জানানোর দরকার, কোনো যুদ্ধই কাঙ্ক্ষিত নয়, যুদ্ধ মানে শুধুই অভিশাপ। আমি জানি এই তথ্যগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।